Hello, good morning everyone. Good afternoon সবাইকে। ব্যাংকিং অ্যাওয়ারনেস ক্লাস নিয়ে আজকে আমি পলাশ সাহা আমি আজকে ক্লাস করব ক্লাস নাম্বার 2 এবং ইতিমধ্যেই যারা এখনো ব্যাংকিং অ্যাওয়ারনেস নিয়ে যারা বিভিন্ন রকমের ক্লাসেস তোমরা দেখছো, বিকজ ব্যাংকিং এক্সাম আমাদের সামনে প্রায় 6টার মতো ব্যাংকিং এক্সাম সামনে আছে। সো ওই 6টা এক্সামের উপর আমাদের মেইন বেস থাকবে এবং ওই বেসটার উপর ক্রিয়েট করে আমাদের নতুন যে ক্লাসেস তৈরি করা, দ্যাট ইজ দ্য ব্যাংকিং অ্যাওয়ারনেস। এখন থেকে ব্যাংকিং অ্যাওয়ারনেস আমরা যেটা আমি করি প্রত্যেক ফ্রাইডেতে 6টার সময়। আজকে একটু লেট হয়ে গেল, একটু অনেকটাই লেট হয়ে গেল বিকজ অফ আমাদের কিছু টেকনিক্যাল কারণের জন্য বৃষ্টিও আসছে, তো সেসব কারণে একটু লেট হয়ে গেছে, বাট আমাদের ক্লাসেস ইজ অন অ্যাজ পার আওয়ার শিডিউল। সো আজকে আমরা ব্যাংকিং অ্যাওয়ারনেসের 2 নম্বর ক্লাস দেখবো এন্ড এখন থেকে আমরা ইন ডিটেইলসে ক্লাস দেখবো ফর আওয়ার আপকামিং এক্সামস। সো ক্লাসটা স্টার্ট করার আগে আমি আগে একটু লিংকটা শেয়ার করে দেবো সো দ্যাট সবাই জয়েন হতে পারে আমার ক্লাসে। ওকে, লেট হয়ে গেছে বাট আমাদের সো আগে একটু লিংকটা শেয়ার করে দিচ্ছি আমি সব বন্ধুদের সাথে। So join everyone. সো জয়েন করা যাও। Just a second. ওকে, তো আবারও গুড ইভিনিং জানিয়ে আমি সবাই ক্লাস স্টার্ট করব। সো আমরা নিশ্চয়ই দেখছি যে আমাদের আজকে আমরা ব্যাংকিং অ্যাওয়ারনেসের 2 নম্বর ক্লাস করব এবং আজকের যে টপিকটা সেই টপিকটা থাকছে হিস্টোরি অফ ব্যাংকিং ইন ইন্ডিয়া। তো ব্যাংকিং এর যে একটা হিস্ট্রি আছে, তো আজকে আমরা সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো ব্যাংকিং হিস্টোরি ইন ইন্ডিয়া সেটা একটা বিশাল বড় একটা পার্ট এবং যারা আমাদের ব্যাংকিং এর জন্য পরীক্ষা দিচ্ছি বা পরীক্ষা দেব, তোমাদের জন্য এটা একটা ভালো জিনিস, তোমরা যাতে ভালো করে পড়াশোনা করতে। কারণ গাইস, ব্যাংকিং অ্যাওয়ারনেসের যে টপিকটা সেই টপিকটা একটু ইউজুয়ালি মানে একটু বোরিং থাকে। সো সেই বোরিং ভাবটা কাটানোর জন্য কিন্তু আমাদের ইন ডিটেলস এক্সক্লুসিভ ক্লাসেস সো দ্যাট ইউ ক্যান হ্যাভ এ গুড টেস্ট অফ ব্যাংকিং অ্যাওয়ারনেস। তাহলে হিস্ট্রি অফ ব্যাংকিং ইন ইন্ডিয়া ক্লাসটা স্টার্ট করছি। সো ওয়াচ মাই ক্লাস টিল এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড বি উইথ আস। তো এটা একটা চিরাচরিত একটা ব্যাংকের একটা ছবি। আমরা যাই ব্যাংকে, আমরা কিছু মানুষকে আমরা কথোপকথন করি এবং আমরা টাকা জমা রাখি, টাকা লেনদেন করি। সো সেইভাবেই আমরা ব্যাংক থেকে বেরিয়ে আসি। তো এভরিডে বেসিসে আমাদের ব্যাংকিং এ কিছু কাজ থাকে। সো এই কাজের মধ্যে আমরা ব্যাংকের যে এই একটা সিনারিও, আমরা মোটামুটি এরকম একটা সিনারিও কিন্তু আমরা দেখতে পাই ব্যাংকের মধ্যে। জাস্ট একটা রিলেভেন্ট একটা জিনিস তোমার জন্য নিয়ে আসলাম সো দ্যাট আমরা অবশ্যই আমরা এখানে যারা ব্যাংকিং পরীক্ষা দেবো বা আমরা ব্যাংকিং এ যারা পড়ছি, তো আমরা জানি ব্যাংক কি, বাট তারপরও ইন ডিটেলস সেই ব্যাপারটা সেটা আজকে আমি দেখাবো। অ্যান্ড টপিক যেটা হবে হিস্ট্রি অফ ব্যাংকিং ইন ইন্ডিয়া। তাহলে আমাদের আগে জানতে লাগবে যে গাইস, হোয়াট ইজ আ ব্যাংক? ইয়েস,
ব্যাংক জিনিসটা কি সেটা আমরা সবাই জানি যে ব্যাংকে আমরা কি করতে চাই। নর্মালি আমরা ব্যাংকে যাই আমরা কিছু টাকা জমা করতে, এবং সেই টাকা দিয়ে আমরা ক্রেডিট কার্ড আমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বিভিন্ন কার্ড দেওয়া হয়। তো আমরা টাইম টু টাইম টাকা কিছু জমা রাখি, এবং যখন আমাদের দরকার লাগে আমরা টাকা তুলি, আমরা ব্যাংক থেকে লোন নেই, আমরা ব্যাংক থেকে বিভিন্ন রকমের ইন্টারেস্ট পাই আমাদের অ্যাকাউন্টের উপর বেস করে। তো বিভিন্ন রকম অ্যাকাউন্ট ব্যাংকে আছে। সো এগুলো আমরা পরে আসছি কি ব্যাংকের কি ফ্যাসিলিটিস। আজকে যে টপিকটা সেটা থাকবে হিস্ট্রি। তো প্রথম যেটা আমরা জানতে লাগবে what is a bank? So bank ki, as per the Banking Companies Act of 1949, a bank is a financial institution that dispenses banking and other financial operations to their customers. A bank is generally considered as an institution which provides fundamental banking services such as providing loans and accepting deposits. সেটা আমি যেটা বললাম, so bank as per the Banking Companies Act, ব্যাংকের যে একটা আছে সেটা অ্যাকচুয়ালি জানতে লাগবে কি কোন একটা মধ্যে ব্যাংক করে, Banking Companies Act 1949. So as per the Banking Companies Act 1949, a bank is a financial financial institution. তো যেখানে আমরা যাই কিছু লোনস নিতে পারি এবং আমরা ডিপোজিট করি, এবং সময় টাইম টু টাইম আমরা সেই ডিপোজিটে উইথড্র করি, আমরা কিছু ইন্টারেস্ট পাই, এবং আমরা ব্যাংকের থেকে এরকম ভাবে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিয়ে থাকি, এবং আমরাও ব্যাংকে কিছু বিজনেস দিয়ে থাকি। তো হিস্ট্রি অফ ব্যাংকিং ইন ইন্ডিয়া স্টেটস অফ এভলিউশন। তো ভারতের যে হিস্ট্রি অফ ব্যাংকিংটা আছে সেটা কিছু এভলিউশন আছে, কিভাবে সেটা তৈরি হয়েছে। সো সেটা আমার জানতে লাগবে। তো ব্যাংকিং হিস্টরি ইন ইন্ডিয়া ক্যান বি ব্রডলি ডিভাইডেড ইনটু ফলোইং স্টেজেস। তিনটে স্টেজে করা যেতে পারে। প্রি ইন্ডিপেন্ডেন্স, একটা স্টেজ হলো প্রি ইন্ডিপেন্ডেন্স বিফোর 1947, একটা এরা। সেকেন্ড ফেজ 1947-1991, যেখানে অনেকগুলো ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছিল আমাদের, এবং নেক্সট পেজ নাম্বার 3 1991 এন্ড বিয়ন্ড। 1991 এবং বিয়ন্ড থেকে তারপরে আমাদের ব্যাংকিং এর সেক্টরে, ডিজিটাল সেক্টরে যে পরিমাণে একটা বিপ্লব এসেছে। এখন আমাদের ব্যাংক মানে আমাদের হাতের মুঠোয়, পেমেন্টস ব্যাংক থেকে শুরু করে কত রকম সুযোগ সুবিধা, আমরা একটা সাইডে একটা দোকান থেকেও আমরা ব্যাংকিং ফেসিলিটিস পেয়ে থাকি। সো ব্যাংকের যে ইভলিউশন সেটাকে আমরা তিনটে ভাগে আমরা ভাগ করছি, তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি এখানে, ঠিক আছে। সো একটা এটা যেরকম দেখলাম আমরা, একটা হলো বিফোর ইন্ডিপেন্ডেন্স, একটা হলো 1947 1991, এবং একটা হলো 1991 এন্ড বিয়ন্ড দা till today. Okay, so this has a little bit fact figure about what is a bank. अच्छा, देखो one history of banking before independence 1947. तो 1947 এর আগে ব্যাংকের অবস্থা কি রকম ছিল? তো আমরা তো নিশ্চয়ই জানি যে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হলো কি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হলো ভারতের মেইন মানি মার্কেটের যে রেগুলেট করে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হলো মেইন। সো রিজার্ভ ব্যাংকের আন্ডারে সমস্ত ব্যাংকগুলো থাকে। তো প্রথম দিকে কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াও কিন্তু প্রাইভেটাইজেশন ছিল। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে এস্টাবলিশ হয়েছিল? 1935 এ। 1935 এ এটা এস্টাবলিশ হয়েছিল, এন্ড ইট হ্যাজ বিন nationalized in the 1949, সেটা আমি আসছি। বাট আগে দেখুন এই যে হিস্ট্রি অফ ব্যাংকিং বিফোর ইন্ডিপেন্ডেন্স 1974. The pre-independent stage has seen some more important events as the phase marked the presence of more than 600 banks. মানে এই যে টাইমটা প্রি ইন্ডিপেন্ডেন্স টাইমে মোর দেন 600 ব্যাংক, 600টার বেশি ব্যাংক কিন্তু ওই সময় এক্সিস্টেড ছিল। Before the pre-independence, the banking system in India began with the establishment of the Bank of Hindustan in 1771. সো দেখো হিস্ট্রি আমাদের আজকে আমরা ব্যাংকিং এর হিস্ট্রি জানবো। সো ব্যাংকিং হিস্ট্রি জানতে হলে কিন্তু আমাদের ক্রনোলজিক্যালি প্রথম থেকে কি হয়েছে সেটা আমরা জানতে লাগবে। আমি আবারও বলছি, ব্যাংকিং অ্যাওয়ারনেস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল যেটা আমাদের প্লে করবে এসবিআই এক্সাম, IBPS এক্সাম। সো ইউ ক্যান নট মিস দ্য ক্লাসেস। সো এই ক্লাসগুলো তোমরা যদি দেখো ইন ডেপথে, তোমরা একদম প্রথম থেকে তোমরা শুরু করবে, সো দ্যাট তোমরা কোনো পিছনে ফিরে তাকাতে লাগবে না ব্যাংকিং এর ক্ষেত্রে। তো যদি আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ যদি আমরা সেগুলোকে আমরা পড়ে থাকি, ওকে, তাহলে কি দেখো। তো এস্টাবলিশমেন্ট অফ ব্যাংক অফ হিন্দুস্তান 1771, ব্যাংক অফ হিন্দুস্তান কবে হয়েছিল? 1771 সনে। তখন থেকে ব্যাংকিং সিস্টেম চালু হয়েছিল, বাট ইট স্টার্ট ইটস অপারেশন বাই 1832। এটা 1832 তে ওদের ব্যাংক বন্ধ হয়ে গেছিল।
The phase also witnessed the alliance of three major banks, that is Bank of Bengal, এটা alliance করেছিল Bank of Bombay and Bank of Madras. এই তিনটে ব্যাংকে alliance করেছিল and it became the biggest bank at that time after the alliance of these three banks, Bank of Bengal, Bank of Bombay and Bank of Madras. These banks were amalgamated to call the Imperial Bank. তো এই তিনটে ব্যাংক যখন একসাথে হয়েছিল সেইটার নাম হয়েছিল Imperial Bank and State Bank of India এটাকে ওভারটেক করেছিল। State Bank of India SBI took over the Imperial Bank of India in 1955. তো আমরা সেটা জানতে লাগবে যে এসবিআই এর আর্লিয়ার নাম কি ছিল। ভারতের সবচেয়ে যে বড় ব্যাংকটা আমরা জানি যে এসবিআই, তাহলে সেই এসবিআই ব্যাংকের প্রথমের নাম কি ছিল? এসবিআই ব্যাংকের প্রথম নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। তো ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া সেটার নাম ছিল, এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াকে ওভারটেক করেছিল 1955 এ, এন্ড দেন এই তিনটে ব্যাংক নিয়ে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া গঠেছিল এবং সেই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ওভারটেক করে এটা হয়েছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কোন তিনটে ব্যাংকের সংগঠনে ঘটেছিল? ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বম্বে, ব্যাংক অফ মাদ্রাস। তিনটে বড় ব্যাংক, দেশের তিনটে বড় স্টেট ক্যাপিটালের তিনটে বড় ক্যাপিটালের তিনটে ব্যাংককে একসাথে করে সেটা হয়ে গেছিল ইম্পেরিয়াল ব্যাংক। এন্ড ইম্পেরিয়াল ব্যাংককে নতুন নামকরণ হয়েছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, বিকজ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইম্পেরিয়াল ব্যাংক ওভারটেক করেছিল এন্ড ইট বিকেম দ্য বিগেস্ট ব্যাংক of India in 1955, and till today SBI is the biggest bank of India. Okay, the following banks were established during this period. এই যে period, that is এই যে আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড বিফোর 1940 এর মধ্যে যে সমস্ত ইম্পর্টেন্ট ব্যাংকগুলো আমাদের গঠিত হয়ে গেছিল সেই আমরা দেখবো কোন কোন ব্যাংকগুলো। এলাহাবাদ ব্যাংক, এটা কবে এস্টাবলিশ হয়েছিল? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এলাহাবাদ ব্যাংক established on 1865, then Punjab National Bank 1894, Central Bank of India 1911, Bank of India 1906, Bank of Baroda 1908. So all these banks 1 2 3 4 5 এই পাঁচটা ব্যাংক কিন্তু still these are in service and still these are doing their business. So Allahabad Bank, Punjab National Bank, Central Bank of India, তো Bank of Baroda। তাহলে এই সবগুলোর মধ্যে যদি আমি দেখি সবচেয়ে পুরনো কিন্তু আমাদের সেই এলাহাবাদ ব্যাংক, that is 1865. তো দিস ইজ দ্য অ্যাবাউট দ্য প্রি ইন্ডিপেন্ডেন্স এরা। তো প্রি ইন্ডিপেন্ডেন্স এরার মধ্যে অ্যাকচুয়ালি এরকমই ছিল, এটা আমরা দেখলাম বিফোর 1947. সো দিস আর দ্য মেজর থিংস দ্যাট হ্যাপেন্ড ডিউরিং দ্য প্রি ইন্ডিপেন্ডেন্স এরা। ওকে ফাইন, চলো দেখবো আমরা এবার নেক্সট। এবার দেখবো সেকেন্ড ফেজ, দ্যাট ইজ আ হিস্টোরি অফ ব্যাংকিং ফ্রম 1947 টু 1991। এবার আমরা ইন্ডিপেন্ডেন্সের সময় থেকে 1947 থেকে 1991 অবধি আমরা এবার দেখব। So nationalization of banks was a major event to take place during this phase. এই ফেজ সবচেয়ে বেশি ন্যাশনালাইজেশন হয়েছিল। The Reserve Bank of India RBI was nationalized in 1st January 1949. আচ্ছা, প্রথমে আমি একটু আগে বললাম যে আরবিআই প্রথমে ছিল সেটা প্রাইভেট ব্যাংক, প্রাইভেট ছিল, বাট দেখা গেল তখন এরকম অবস্থা ছিল, গভর্নমেন্ট দেখলো যে আরবিআই কিন্তু তখনও সমস্ত দেশের ব্যাংকগুলোকে মনিটর করতো, বাট যেহেতু আরবিআই প্রাইভেট ছিল তার কারণে আরবিআই কথাটাকে অন্য কোন রকমের ব্যাংক ওরা মানতো না, কারণ ওরা ওদের মধ্যে ব্যবসা করতো। কারণ আমরা দেখেছি যে সমস্ত ম্যাক্সিমাম প্রাইভেট ব্যাংকগুলো আছে ওরা ম্যাক্সিমাম ওদের যে ব্রাঞ্চেস ওরা মেইন সিটিতে করে, ওরা কিন্তু ভেতরে যায় না। একমাত্র সরকারি ব্যাংকগুলো, সাপোজ আমরা ত্রিপুরা দেখো, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক যে কোনায় কোনায় আছে, আমাদের যে প্রাইভেট বড় বড় ব্যাংকগুলো আছে সেই বড় বড় ব্যাংকগুলো কিন্তু ত্রিপুরা কোনায় কোনায় নেই, বিকজ দে আর প্রাইভেট ব্যাংক, দে নিড এক্সক্লুসিভ কাস্টমার্স এবং বিগ কাস্টমার। তার জন্য কিন্তু ওরা সিটিতে বেস থাকে, ওরা সিটিতে থাকে, যে কোনো স্টেটের বড় বড় সিটি দেখবে প্রাইভেট ব্যাংকগুলো আছে, বাট ওরা কিন্তু ভিতরে ইন্টেরিয়ার জায়গাতে যায় না, এবং সেটা কিন্তু চিরাচরিত প্রথম থেকে চলে আসছে। তার জন্যই যখন আরবিআই যখন প্রাইভেট ছিল তখন আরবিআই বলছিল যে তোমরা ভিতর দেশের মানুষকে ব্যাংকিং সুবিধা দিতে লাগবে, তাহলে দেশ ইকোনমি উঠবে, তোমরা ভিতরে সবাইকে ব্যাংকিং ফেসিলিটি দাও, তোমরা সব জায়গায় ব্রাঞ্চ করো, বাট কেউই ওরা ভিতরে যেতে, ওদের মুনাফা ছিল মেইন সিটিতে, ওরা মেইন সিটিতে ব্রাঞ্চ করতো, মেইন সিটিতে ব্যবসা করতো। একটা শ্রেণী যারা গ্রামের বা অশিক্ষিত মানুষ একটা শ্রেণী তারা কখনোই ব্যাংকিং সার্ভিস পেত না, তার কারণে দেশের অবস্থা কিন্তু অনেক ভালোর দিকে যাচ্ছিল।
তো তখন গভর্নমেন্ট চিন্তা করলো যে আমরা যেহেতু আরবিআই কথা মানছে না, তাহলে আমাদেরকে আগে আরবিআই কে গভর্নমেন্ট করতে লাগবে, আগে আরবিআই কে ন্যাশনালাইজ করতে লাগবে। আরবিআই কে যদি আমরা ন্যাশনালাইজ করতে পারি, তখন অন্যান্য ব্যাংকগুলো কিন্তু দে উইল বি mandatory for them to obey the rules and regulation of RBI, because it is a government entity and whatever government instructs you have to follow if you want to do business in this country. তো তার জন্য গভর্নমেন্ট আরবিআই কে করলো বর্তমানে ন্যাশনালাইজেশন। কবে করলো? 1949। ফার্স্ট স্টেপ towards the economical update। তো আগে আরবিআই কে করলো ন্যাশনালাইজেশন in the year 1st January 1949, and then slowly and steadily to uplift the banking and to uplift the economy, আমাদের বিভিন্ন ব্যাংকগুলোকেও কিন্তু করা হলো, বিভিন্ন ব্যাংকগুলোকেও সলিউশনলি ন্যাশনালাইজেশন করা হলো। তো প্রথমে আরবিআই করা হলো। আরবিআই কবে করা হলো? 1st January 1949। Apart from nationalization of banks, various regional rural banks were formed as well as 2nd of 1975। তারপর কি রিজিয়নাল রুরাল ব্যাংক, যেটা আমি একটু আগে বললাম যে আমাদের টিজিবি বা আরআরবি, যেটা আমাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, এটা হলো এটা রিজিয়নাল রুরাল ব্যাংকস। এরকম করে ভারতের প্রায় প্রত্যেকটি স্টেটের মধ্যে অনেক পরিমাণে রিজিয়নাল রুরাল ব্যাংকস বা আরআরবিস আছে। তো আরআরবিস কবে থেকে স্টার্ট হয়েছিল? ফর্ম এজ ওয়েল এজ ফ্রম 2nd October 1975, গান্ধী জয়ন্তী থেকে এটা স্টার্ট হয়েছিল। কবে থেকে? গান্ধী জয়ন্তী। তো গান্ধী জয়ন্তী 2nd October 1975 থেকে আরআরবিস ওয়্যার ফর্ম, and January 1st of 1949 এ আরবিআই হয় nationalization and its impacts. Nationalization is the transferring of public sector assets to be operated or owned by the central or the state government. In India, the banks that were previously functioning under the private sector were transferred to the public sector by the act of nationalization. Thus, the nationalized banks came into existence. However, the nationalization of banks brought about the following benefits to the banking industry as well as economic country. তাহলে কি হলো? আগে আরবিআই কে ন্যাশনালাইজেশন করার পর স্লোলি সেটেলি আমাদের অন্যান্য যে ব্যাংকগুলোকে, সেই ব্যাংকগুলোকে ন্যাশনালাইজেশন করা স্টার্ট হলো। এন্ড দেন এই ন্যাশনালাইজেশন করার পরে আমাদের দেশে ইকোনমিক গ্রোথ হয়েছিল, এবং সেই ন্যাশনালাইজেশন হওয়ার ফলে যে সমস্ত বেনিফিটগুলো, ইকোনমিক গ্রোথগুলো আমাদের ভারতবর্ষ দেখেছে, সেই গ্রোথগুলো আমরা দেখবো এখানে। কি কি হয়েছে তখন? ইনক্রিজ লেভেল অফ এফিসিয়েন্সি, ওকে, কি হয়েছে? ইনক্রিজ লেভেল অফ এফিসিয়েন্সি ইন দ্য ব্যাংকিং সিস্টেম। তো ব্যাংকিং সিস্টেমে যে এফিসিয়েন্সিটা আছে সেটা অনেকখানি পরিমাণে বেড়ে গিয়েছিল। বুস্টেড কনফিডেন্স অফ দ্য মাসেস ইন দ্য ব্যাংকস। তো ব্যাংকের প্রতি মানুষের একটা স্থায়িত্ব বা ভরসা আসতে শুরু করে, যেহেতু এটা গভর্নমেন্ট ব্যাংক। আগে যে প্রাইভেট ব্যাংক ছিল, সেই প্রাইভেট ব্যাংকের উপর কিন্তু অনেকের আস্থা ছিল না, যেহেতু প্রাইভেট ব্যাংক যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, ওদের যে জমানো যে টাকাগুলো, সেই ওদের জমানো যে লাখ লাখ টাকাগুলো, সে টাকাগুলো নষ্ট হয়ে যাবে। সো তার জন্য সেটা অ্যাকচুয়ালি, তো তার জন্য ওরা প্রাইভেট ব্যাংকের উপর একটা বিশ্বাস করতো না। বাট যখন ব্যাংক ন্যাশনালাইজেশন হয়ে গিয়েছিল, দেন ওদের ব্যাংকের প্রতি একটা কনফিডেন্স স্টার্ট হলো। গ্রোথ ইন দ্য স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ লিডিং টু ইনক্রিজ ইন ফান্ডস অ্যান্ড ইকোনমিক গ্রোথ। তো যেহেতু ইকোনমিক গ্রোথ হলো, সেই স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলো ওদের ফান্ডস এবং ওদেরও বিজনেস উপর করতে শুরু হলো। ইনক্রিজ পেনিট্রেশন অফ দ্য ব্যাংকস উইথ মোটিভ ট্রানজিশনিং ফ্রম প্রফিট টু সার্ভিস, স্পেশালি দ্য রুরাল এরিয়া, যেটা আমি বললাম। এন্ড দেন রুরাল এরিয়াসের মধ্যেও ইকোনমিক গ্রোথ স্টার্ট হলো, কেননা রুরাল মানুষরা ব্যাংকের ফেসিলিটিস নিতে শুরু করেছে, ওদের যে কাজকর্ম, ওদের যে দরকার, তার জন্য ব্যাংকেতে টাকা নিতে শুরু করেছে, এবং ব্যাংকেও ওদেরকে বিজনেস দিতে শুরু করেছে। অ্যান্ড দেন স্লোলি অ্যান্ড স্টেডলি they are also getting benefited with this nationalization of the banks. Stabilization of cost as essential goods supply increased. Cost stabilization হয়ে গেছে কিসের জন্য? Good supplies,
যে আমাদের যে কাঁচামাল সেই সাপ্লাইগুলো ইনক্রিজ হয়ে সব কিছু ডিপেন্ড করে আমাদের একটা রিফর্মস, একটা রিফাইন্ড স্ট্রাকচার অফ ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি বা ইকোনমিক। সো ইকোনমিকটা যদি তোমার বেস্ট হয়ে যায় দেন স্টোরলি তোমার যে আদার যে হ্যান্ডগুলো সেগুলো আমাদের ঠিক হয়ে যায়। আমাদের আমরা যেটা আমরা জানি যে আমাদের বাড়ি ঘরে যখন আমাদের কোনো টাকাটাই আমাদের অ্যাকচুয়ালি আমাদের সংসার বা ফ্যামিলি চালাতে গেলে আমাদের একটা টাকা লাগে, সেই টাকাটা থেকে আমরা একটা একটা করে সবগুলো কাজ করি। তাহলে আমরা যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাকা আমাদের সংসারে পাই তারপরে কিন্তু তার জন্য কিন্তু আমাদের সমস্ত উইংসগুলো আমাদের সমস্ত জায়গায় সমস্ত কাজগুলো ঠিক মতো হবে। সো যখন থেকে ইকোনমিক্যাল দিক থেকে যখন ব্যাংক শক্ত হয়ে গেছিল, যখন ন্যাশনাল হওয়ার পর ব্যাংক সবাইকে সুন্দর সুযোগ সুবিধা দিচ্ছিল, তার মানে কি অন্যান্য যে উইংসগুলো সেগুলো আস্তে আস্তে উপর দিকে ওঠা শুরু হয়ে গেছিল। কম্পিটিশন, এলিভেশন এন্ড ইনক্রিজ ইন দ্য ওয়ার্কিং এফিসিয়েন্সি এন্ড পারফরম্যান্স অফ দ্য ব্যাংকস, অবশ্যই ব্যাংকের কম্পিটিশন এবং পারফরম্যান্স ভালো হয়ে গেছিল। ফলোইং ব্যাংকস ওয়ার ন্যাশনালাইজড ডিউরিং দ্যাট ফেজ। তো কটা ব্যাংক হয়ে গেছিল? এলাহাবাদ ব্যাংক ন্যাশনালাইজড হয়ে গেছে কোন কোন ব্যাংক? কিন্তু ইয়ার 1960 প্রথমে দুটো স্টেজে আমাদের ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছিল। প্রথমে একটা হয়েছিল 1969 এ এবং তারপর আরেকটা হয়েছিল কবে সেটা আমরা দেখব। প্রথম 1969 এ, সেকেন্ড হয়েছে 1980 তে। তো প্রথম হয়েছে 1969। তো 1969 এ তো 1969 এ আমাদের কোন কোন ব্যাংকগুলো হয়েছিল? এলাহাবাদ ব্যাংক, ইউকো ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ইন্ডিয়ান ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, দেনা ব্যাংক, সিন্ডিকেট ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো টোটাল 14টা ব্যাংক। তো 14 ব্যাংকস, 14টা ব্যাংক আমাদের ন্যাশনালাইজেশন হয়েছিল ইন দ্য ইয়ার 1969 এ। This is the first step towards nationalization of banks. তো প্রথমে কি দেখলাম আমরা? প্রথমে আমরা দেখলাম আরবিআই ন্যাশনালাইজেশন হয়ে গেছিল ইন দ্য ইয়ার 1949 and then ফার্স্ট যে 14টা ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছিল সেটা হয়েছিল 1969 এ। and then these are the real outcome of the nationalization of the banks. So the following banks having reserves more than 200 crores of reserves were nationalized on 15 April 1980. তো আমি যেটা বললাম প্রথম ব্যাংক হয়েছিল 1969 এ, দেন হয়েছিল 1980 তে। কাদের হয়েছিল? যে সমস্ত ব্যাংকের সম্পত্তি 200 কোটি টাকা রিজার্ভে আছে, 200 কোটি টাকা রিজার্ভে যে সমস্ত ব্যাংকের আছে সেই সমস্ত ব্যাংকগুলোকে 15 এপ্রিল 1980 তে ন্যাশনালাইজেশন করা হয়েছিল। দ্যাট ইজ দ্য সেকেন্ড স্টেপ টুয়ার্ড দ্য ন্যাশনালাইজেশন অফ ব্যাংকস। তখন কোন কোন ব্যাংকগুলো হয়েছিল? আন্ধ্র ব্যাংক, কর্পোরেশন ব্যাংক, নিউ ব্যাংক অফ ইন্ডিয়া, ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স, পাঞ্জাব ব্যাংক, সিন্ধ ব্যাংক, বিজয়া ব্যাংক। কটা? 1 2 3 4 5 and 6, টোটাল 6 ব্যাংকস। তো প্রথমে দেখলাম 1969 এ আমাদের 14টা ব্যাংক হয়েছিল এন্ড ফলোইং 1980 তে আমাদের আরো 6টা ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছিল। তাহলে টোটাল 20টা ব্যাংক কিন্তু আমরা কুইক সেকশনে ডিউরিং দ্য স্প্যান অফ 11 ইয়ার্স 20টা ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছিল এন্ড ইট রিয়েলি হেল্প ইন্ডিয়া টু গেট ইটস ইকোনমিক গ্রোথ। তো কাজ হচ্ছে যে সমস্ত ব্যাংকের 200 কোটি টাকা রিজার্ভ ছিল এট দ্যাট টাইম ডিউরিং দ্য ইয়ার 1980 ওদেরকে কিন্তু ন্যাশনালাইজেশন পারমিশন দেওয়া হচ্ছিল। ওকে, আশা করি এতটুকু বুঝতে কারোর কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো। অবশ্যই ক্লাসটা অবশ্যই যদি ভালো লাগে থাকে কিন্তু যদি লাইক বা শেয়ার করো, ইট উইল বি হেল্পফুল ফর আস। এবং অবশ্যই যারা যারা পরে দেখবে তোমাদেরকেও আমি রিকোয়েস্ট করবো একটু কমেন্ট করে জানাবে ক্লাসের টপিকটা বা ক্লাসটা কিরকম লাগলো। বিকজ ব্যাংকিং অ্যাওয়ারনেসের ক্লাস কিন্তু এখন থেকে এরকমভাবেই আমি করবো ইচ এন্ড এভরি ডে, এভরি ফ্রাইডে at 6 PM কিন্তু আমি নতুন নতুন টপিক নিয়ে আমি আসবো অনলি ফর ইউ গাইস। সো অবশ্যই ক্লাসটাকে ফলো করবে এবং ক্লাসটা ভালো লাগে থাকলে কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আউট অফ 2.0। এবারে হিস্ট্রি অফ ব্যাংকিং ইন দ্য প্রেজেন্ট সিনারিও। তো বর্তমান কালে হবে মানে আমি যেটা দেখলাম ফ্রম 1991 টু বিয়ন্ড। তো প্রেজেন্ট সিনারিও আমরা দেখবো কি আছে।
The structure of banking in India has been broadly divided into organized sectors and unorganized sectors. তো ব্যাংকিং যে ইন্ডিয়া এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে অর্গানাইজড সেক্টর এবং একটা হলো আনঅর্গানাইজড সেক্টর। তো অর্গানাইজড সেক্টরস কম্প্রাইজ দ্য আরবিআই, commercial banks, cooperative banks and specialized financial institutions like the ICICI and IFC etc. তাহলে আমরা কি দেখলাম যে তারপরে যে সিনারিওটা ওইটার মধ্যে আমাদের ব্যাংকিং কে দুটো ভাগে ভাগ করা হয়েছে, দ্যাট ইজ অর্গানাইজড সেক্টরস এবং একটা হলো আনঅর্গানাইজড সেক্টর। তো অর্গানাইজড সেক্টরের মধ্যে কি কি ছিল? অবশ্যই আরবিআই ছিল, যেগুলো অর্গানাইজ ছিল, আরবিআই, কমার্শিয়াল ব্যাংকস, কোঅপারেটিভ ব্যাংকস, স্পেশালাইজড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস লাইক আইসিআইসিআই ব্যাংক, আইএফসি, এগুলো ছিল আমাদের অর্গানাইজড সেক্টরের মধ্যে। আরেকটা ছিল আনঅর্গানাইজড সেক্টর। তো আনঅর্গানাইজড সেক্টর কি? is the one that is not regulated by the government or the RBI, যেগুলো মানে গভর্নমেন্ট বা আরবিআই দ্বারা রেগুলেট না, সেইগুলোকে আমরা আনঅর্গানাইজড সেক্টর হিসেবে ধরেছি। such bodies are highly vulnerable towards fraud and instability. Now let's look into the structure of bank in India in more detail in the below section. তাহলে কি দেখলাম যে আমাদের যে ব্যাংকিং চার্জ ছিল, দ্যাট ইজ প্রেজেন্স ইন 1991 and beyond, তো এটার মধ্যে কিন্তু আমাদের ব্যাংকিং এর যে বিজনেস আছে, বিজনেসটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। একটা ছিল অর্গানাইজড সেক্টর, একটা অর্গানাইজড সেক্টর। তো অর্গানাইজড সেক্টর ছিল রিলায়েবল এবং স্টেবল, এবং আনঅর্গানাইজড সেক্টর ছিল নন রিলায়েবল এন্ড দেয়ার মে বি চান্স অফ ইনস্টেবিলিটি এন্ড ফ্রড অলসো। তো এটা ছিল দুটো ভাগ। তো এখন আমরা দেখে নেব আরো কিছু ব্যাংকিং স্ট্রাকচার ইন এ মোর এলিভেটেড ওয়ে। কি আছে? হ্যাঁ, এবার আসছে আমরা শিডিউল ব্যাংক আর নন শিডিউল ব্যাংক, যেগুলো আমাদের ব্যাংকিং এর এক্সামে প্রায় সময় আসে। শিডিউল ব্যাংক, আরবি শিডিউল ব্যাংক, নন শিডিউল ব্যাংক, হোয়াট ইজ দিস কাইন্ড অফ ব্যাংক? শিডিউল ব্যাংক, নন শিডিউল ব্যাংক, সেগুলো অ্যাকচুয়ালি কি? তো এগুলো আমাদের জানতে লাগবে। কি আছে শিডিউল ব্যাংকে? কি আছে? শিডিউল ব্যাংকস আর দোজ হুইচ আর ইনক্লুডেড ইন দ্য সেকেন্ড শিডিউল অফ দ্য আরবিআই অ্যাক্ট 1934। শিডিউল ব্যাংকগুলো কোনগুলো? যেগুলো আরবিআই অ্যাক্ট 1934 এর সেকেন্ড শিডিউলে আছে। In order to be registered as a scheduled bank, it must satisfy the following condition. তো কোন একটা ব্যাংক যদি শিডিউল ব্যাংকে হতে হয়, তাহলে কিছু কিছু কন্ডিশন আছে, সেগুলো পালন করতে লাগবে। তো পেইড আপ ক্যাপিটাল এন্ড কালেক্টেড ফান্ড শুড নট বি লেস দেন ₹5 lakhs। তো এগুলো হলো কন্ডিশন অফ এ শিডিউল ব্যাংক। Any activity of the bank should not be detrimental or adversely affect the customer's interest. 4 types of scheduled commercial banks are public sector banks, প্রাইভেট সেক্টর ব্যাংকস, ফরেন ব্যাংকস এন্ড রিজিওনাল এন্ড রুরাল ব্যাংকস। তাহলে শিডিউলড যে আমাদের শিডিউল ব্যাংকস গুলো আছে, কি জন্য আছে? যারা সেকেন্ড শিডিউল, আরবিআই সেকেন্ড শিডিউল অ্যাক্ট 1934 আন্ডারে যে সমস্ত ব্যাংকগুলো রেজিস্টার করবে, সেগুলো আমাদের শিডিউল ব্যাংকস বলবো। সেই শিডিউল ব্যাংকস এর গুলো যে পেইড আপ ক্যাপিটাল, ইট শুড নট বি লেস দেন 5 lakhs। 5 লাখের নিচে পেইড আপ ক্যাপিটাল হতে হবে না, মানে এটা হতে পারবে না। তো ব্যাংক কাস্টমারদের ইন্টারেস্ট কোনোভাবে কাস্টমার ইন্টারেস্টটাকে নিচে নামাতে পারবে না। এবং আমাদের ভারতবর্ষে চার ধরনের শিডিউল ব্যাংক আছে, সেগুলো হলো পাবলিক সেক্টর ব্যাংক, যেটা আমরা দেখে নিয়েছি আমাদের যে সমস্ত ব্যাংকগুলো আছে সরকারি ব্যাংকগুলো, প্রাইভেট সেক্টর ব্যাংক আমরা জানি, ফরেন ব্যাংক যেগুলো বিদেশে ব্যাংক, ভারতের ব্রাঞ্চ খুলে আছে, এবং রিজিওনাল রুরাল ব্যাংকস আরআরবি, যেটা আমাদের স্বল্প ব্যাংকগুলো যেগুলো আছে আমাদের আরআরবি, যেটা টিজিবি এন্ড আদার ব্যাংকস। এবার দেখো নন শিডিউল ব্যাংকস। অবশ্যই শিডিউল ব্যাংক জানার পর আমাদের নন শিডিউল ব্যাংকস জানতে লাগবে। নন শিডিউল ব্যাংকস কি? দে আর ডিসক্রাইবড অ্যাজ এ ব্যাংকিং কোম্পানি অ্যাজ ডিফাইন্ড ইন ক্লজ সি অফ সেকশন 5 অফ দ্য ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949, 10 of 1949, which is not a scheduled bank. RBI is the central bank of the nation and all the banks in India are required to follow the guidelines issued by the RBI. So RBI তো অবশ্যই যেটা আমরা জানলাম, it is the main or central bank of India and all the banks have to follow the rules and have to follow the regulations of RBI. তো নন শিডিউল ব্যাংক কোনগুলো? ওদেরকে কি বলা থাকে? ব্যাংকিং, ওদের বলা থাকে ব্যাংকিং কোম্পানি অ্যাজ ডিফাইন্ড ইন ক্লজ 3 অফ সেকশন 5 অফ দ্য ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, which is not a scheduled bank. Okay, so these are the basic of scheduled banks and non scheduled banks. তো দেখে নাও নেক্সট আমরা কি আছে, হিস্ট্রি অফ ব্যাংকিং ইন ইন্ডিয়া, রিফর্মস। কিছু ইম্পর্টেন্ট রিফর্মস আমরা দেখব। After the successful establishment of the banks in the country, they would require regular monitoring and regulations in order to derive maximum profits within the banking sector. তো সাকসেসফুল এস্টাবলিশমেন্ট অফ ব্যাংকিং এর পর এখন আমাদের কাজ হলো সেগুলোকে পিরিয়ডিক্যালি আমাদের মনিটর করা এবং সেগুলোর কাজটাকে আরো পিপল সেন্ট্রিক করা।
The government passed a resolution to set up committee under the leadership of MM Narasimhan in order to manage the reform in the Indian banking sector. তাহলে এখন আমাদের ব্যাংকটাকে রিফর্ম করতে গেলে আমাদের কমিটি গঠন করতে লাগবে, যে কমিটিটা মিস্টার MM নারসিমহা আন্ডারে গঠিত হয়েছিল, যেটা আমাদের ব্যাংকিং কিন্তু আসে MM নারসিমহা কমিটি, এবং ইয়েস অবশ্যই MM নারসিমহা কমিটি ইজ রিলেটেড টু ব্যাংকিং. The committee was also in charge to provide stability and profitability to the nationalized public sector banks. The most remarkable development in the Indian banking sector was the introduction of private sector banks. So, private sector banks is one of the most important things. Subsequently, the RBI issued license to the following 10 private sector banks for establishment, namely Global Trust Banks, ICICI Banks, HDFC Bank, Axis Bank, Bank of Punjab, IndusInd Bank, Centurion Bank, IDBI Bank, Times Bank, Development Credit Bank বা DCB Bank. তো এইগুলো হলো এই আমাদের এই রিফর্ম করা হয়েছিল কবে, আমাদের MM নারসিমহা কমিটির আন্ডারে একটা কমিটি গঠন করা হয়েছিল, যে কমিটির ভারতের ব্যাংকিং সেক্টরে রিফর্মস করেছিল, এন্ড ওয়ান অফ দ্য মেইন থিং ইজ টু গিভ লাইসেন্স টু দ্য প্রাইভেট সেক্টর ব্যাংকস, এবং 10টা মেইন প্রাইভেট সেক্টর ব্যাংকে যেটা এস্টাবলিশমেন্ট করার জন্য লাইসেন্স দিয়েছিল সেই ব্যাংকগুলো গ্লোবাল ট্রাস্ট ব্যাংক, GDB, ICICI Bank, HDFC Bank, Axis Bank, Bank of Punjab, IndusInd Bank, Centurion Bank, IDBI Bank, Times Bank, and Development Credit Bank. These are the banks that got license for smooth running their business in India. ওকে, তো আর বেশি আজকে ক্লাসে আর বেশি নেই, তো ইম্পর্টেন্ট পয়েন্টস নোট কি আমরা কি দেখবো। সো ক্লাসে যে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস নোট যেটা আমরা দেখে নেব আমরা আগে। The banking sector in India is an important part of the Indian financial system. Obviously, it is a very important part. The banking sector has been a prominent driver of business promotion, urban as well as rural areas in the recent years. Without the banking sector, the Indian economy may find it challenging to survive. For the past 3 decades, the banking system in India has had several outstanding achievements to its credit. The NPS non-performing assets increased since 2011 after a steady decline in the 2000s. তো ব্যাংকিং সেক্টর বলতে আমি অবশ্যই ব্যাংকিং সেক্টর ছাড়া আমাদের দেশের ইকোনমিক উন্নতি সম্পূর্ণ। তো ব্যাংকিং সেক্টর রিয়েলি হেল্প আস টু uplift the economic and scenario of the country, and but after 2000 বা 2011 পর আমাদের নন পারফর্মিং অ্যাসেটস এর পরিমাণ একটু বেড়ে গেছে, যার কারণে ব্যাংকিং কিন্তু সমস্যা দেখা গেছে, এবং আমাদের রিসেন্টলি অনেকগুলো ব্যাংকে কিন্তু আমাদের অ্যামেন্ডমেন্ট করে একটা কিছু ব্যাংকের সংখ্যা কমিয়ে আনা হচ্ছে, so that we can get the better banking facilities. And last but not the least, these are the actually scenario of our banking. আমাদের ব্যাংকিং এই একটা সিনারিও যেখানে মেইন প্রমিনেন্ট কে আছে RBI এর নিচে আছে একটা শিডিউল ব্যাংক এবং আনশিডিউল ব্যাংকস, এন্ড শিডিউল ব্যাংকের মধ্যে আবার আছে দুটো, দ্যাট ইজ a commercial bank and cooperative banks, এবং এই কমার্শিয়াল ব্যাংক আন্ডার আছে এইগুলো পাবলিক সেক্টর ব্যাংকস, প্রাইভেট সেক্টর ব্যাংকস, ফরেন সেক্টর ব্যাংকস এন্ড রিজিওনাল রুরাল ব্যাংকস। সো দিস ইজ এ সিম্পলিসিটি, দিস ইজ অল ইউ নিড টু নো অ্যাবাউট দ্য ব্যাংকিং সিনারিও। সো এই চার্টের মধ্যে আমার পুরো ডিটেলস দেওয়া আছে, আমার পুরো ক্লাসের সামারি করা আছে, অ্যান্ড হাউ ব্যাংক অ্যাকচুয়ালি ওয়ার্কস। দিস ইজ দ্য মেইন flow chart about the bank and history of banking in India. RBI, scheduled bank, unscheduled banks, commercial banks, cooperative banks, public sector banks, private sector banks, foreign banks, and regional rural banks. This is all about the banking scenario and banking chapter. Okay guys, I hope তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। So thank you very much for viewing the class, and অবশ্যই যারা যারা পরবর্তী সময় দেখবে ক্লাসটা ভালো লাগে থাকলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব, ইউ ক্যান কমেন্ট মি অ্যান্ড ইউ ক্যান টেল মি অ্যাবাউট দ্য ক্লাস ডিটেলস। ক্লাসটা ভালো লাগে থাকলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং আবার দ্যাট ইজ টুমরো ইজ স্যাটারডে। তো স্যাটারডেতে আমি ক্লাস করাই, কালকে সকালবেলা আমি আসছি 9টার সময়, সেই 9টায় আমি আসছি রিগার্ডিং ব্যাংকিং কারেন্ট অ্যাফেয়ার্স। তো উইকলি যে ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থাকে সেই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি আসছি এই চ্যানেলে। সো সবাই জয়েন করবে টুমরো at 9 AM only on this channel, The Art of Going 2.0. Thank you very much for watching my class. Thank you all. Bye bye, take care, bye.